নমস্কার, চলে এলাম আবার আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্প নিয়ে। আমি অমিতাভ। আজকে গল্পে যাওয়ার আগে শ্রদ্ধা জানাতে চাই, আজকে 28শে নভেম্বর। আজকের দিনে চলে গিয়েছিলেন 69 বছর বয়সে বাংলা হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িয়ে থাকা এবং ভারতবর্ষের অন্যতম প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে অর্থাৎ প্রবোধচন্দ্র দেকে সঙ্গীতের দুনিয়ায় যিনি প্রবেশ করিয়েছিলেন হাতটি ধরে, তারই কাকা কৃষ্ণচন্দ্র দের আজ প্রয়াণ দিবস। একজন মানুষ কতটা সাধনা করলে, কতটা নিবেদিত হলে 14 বছর বয়সে অন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি সঙ্গীত শিক্ষার মধ্যে দিয়ে জগৎকে মাতোয়ারা করতে পারেন। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র দে 14 বছর বয়সে অন্ধ হয়ে যান। তারপর টপ্পা থেকে শুরু করে বাউল, ভাটিয়ালি, কীর্তন অঙ্গের গান তার সাধনার দ্বারা তিনি জয় করেছেন। সুর, যে সুরে মগ্ন হয়েছে সবাক চলচ্চিত্র বাংলা থেকে শুরু করে হিন্দি চলচ্চিত্র জগৎ, অসংখ্য গান তৈরি করে গিয়েছেন তিনি। এই মানুষটি সর্বপ্রথম গান শিক্ষার পাশাপাশি যখন সুর করতে শুরু করলেন এবং 18 বছর বয়সেই তার HMV থেকে রেকর্ড বেরিয়েছিল। একজন অন্ধ মানুষ, ভাবতে পারছেন? ওরকম জায়গায় যদি আমরা কেউ হতাম, হয়তো ঘরের এক কোণে আমরা হতাশাগ্রস্ত হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতাম অন্যের কৃপার পাত্র হয়ে। সেই মানুষটি আমাদেরকে নতুন করে শিক্ষা দেন, পথ দেখান এবং শুধু গান নয়, পরবর্তীকালে শিশির কুমার ভাদুড়ী, তার হাত ধরে নাটকের অভিনয়ও তার প্রবেশ। এরপর সবাক চলচ্চিত্র শুরু করলো 30-এর দশকে বাংলায়, আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, তাদের মতো গুণী মানুষদের সুরে গাইতে লাগলেন সিনেমার গান কৃষ্ণচন্দ্র দে। ডাক এলো বম্বে থেকে, এবং শুধু একা গেলেন না, বম্বেতে নিয়ে গেলেন তার অন্যতম প্রিয় ভাইপো প্রবোধচন্দ্র দে। তখন তিনি ব্যস্ত গোবরগুয়োর আঁকড়ায় হাতের গুলি বড় করার জন্য, অর্থাৎ মাসেলস বড় করার জন্য। শচীন কর্তার সঙ্গে আলাপ করেই দিয়েছিলেন মান্না দেকে এই কেসি দে বা কৃষ্ণচন্দ্র দে। অনেকে হয়তো জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। শচীন দেব বর্মনের প্রথম সঙ্গীতের শিক্ষকের নাম কৃষ্ণচন্দ্র দে, এবং 1942 সম্ভবত সালটা হবে, সেখানে তিনি মান্না দেকে প্রথম বম্বেতে নিয়ে যান, সুরাইয়ার সঙ্গে একটি দ্বৈত সঙ্গীতে গান করান তামান্না বলে একটি সিনেমায়, তারই সুরে। আজকে যেহেতু বলেছিলাম গতকাল রাতে যে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দির কিছু ইতিহাস আপনাদের জানাবো, তাই দেখুন কোনোভাবে চলে এলো তার প্রয়াত কাকা, স্বনামধন্য শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দে। আজকে যারা গান বাজনা করেন, সঙ্গীতের চর্চা করেন, তারা হয়তো এই মানুষগুলো সম্পর্কে তেমনভাবে সম্যক ধারণাও তাদের তৈরি হয় না, কারণ এদের সম্পর্কে খুব কম আলোচনা হয়। কিন্তু ওই 40-এর দশকে হেমন্ত মুখোপাধ্যায়, তিনিও মুম্বাইতে গিয়েছিলেন, সম্ভবত ইরাদা চলচ্চিত্রে প্রথম গান করেন পণ্ডিত অমরনাথের সুরে, আর মান্না দে কাকার সুরে প্রথম গান করেন সুরাইয়ার সঙ্গে তামান্না, দ্বৈত সঙ্গীত। তার একার গানটা আসে আরেকটু পরে 50-এর দশকে। আসলে মূলত আজকে তার প্রয়াণ দিবস, কোথাও কোনো তাকে নিয়ে আলোচনা তেমনভাবে নজরে পড়ল না, কিন্তু একসময় বম্বেতে বাঙালি যে দাপটের সঙ্গে রাজত্ব করত, তাতে একেবারে জল জল করে লেখা থাকবে আরও একজন মানুষের নাম, কেসি দে। হ্যাঁ, তিনি কৃষ্ণচন্দ্র দে। যাই হোক, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ওই আনকাট গল্পের মধ্যে আপনাদের নিয়ে যাব। কালকেই বলেছিলাম যে আজকে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটুখানি আলোকপাত করব। তার কারণ বাঙালির দুর্গাপুজো, যা ইতিমধ্যে আমরা সবে শেষ করে উঠলাম, সেই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। তার কারণ পুজোর প্যান্ডেলগুলোতে বেজে উঠত পুজোর গান।
এবং এর জন্য বাঙালি বা শ্রোতারা উন্মুখ হয়ে থাকতেন যে কবে পুজোর গান রিলিজ করবে। আর আমরা যারা 90 দশকের ছোটবেলা কাটিয়েছি বা আমাদের স্কুল কাটিয়েছি, তারা অপেক্ষায় থাকতাম কবে পূজা বার্ষিকীগুলো বেরোবে। শারদীয়া আনন্দমেলা, শারদীয়া শুকতারা, হ্যাঁ, এই বইগুলো পাড়াতে হয়তো একজন কিনত, সবার কেনার সামর্থ্যও ছিল না, কিন্তু আমরা ওই ভাগ করে করে পড়তাম, অপেক্ষায় থাকতাম যে কবে আমার হাতে আসবে। নাওয়া খাওয়া ভুলে ওই বইগুলোই হয়ে উঠতো আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস। তখনই তো পরিচয় সঞ্জীব চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো, অদৃশ বর্ধনদের মতো লেখকদের সঙ্গে। সে নীল মানুষের গল্প, সন্তু কাকাবাবুর গল্প, ষষ্ঠীপদবাবুর লেখা পাণ্ডব গোয়েন্দার গল্প, এগুলোর মধ্যে আমরা হারিয়ে থাকতাম। হাদা বোদা, নন্টে ফন্ডে, বাঁটুল দি গ্রেট, ইন্দ্রজাল কমিক্স, কত ইতিহাস, কত স্মরণীয় মুহূর্ত। আর রবিবার দিন হলেই কোনো রকমে একটা রেডিও বা ট্রানজিস্টার জোগাড় করে সেটাকে নিজের হাতের মধ্যে রাখতাম, কারণ এই শনি আর রবিবারের দুপুরের নানান অনুষ্ঠান, ওয়েসিসের গানের অনুষ্ঠান, হ্যাঁ, হাতুড়ি মার্কা ফিনাইলেক্স, হ্যাঁ এখনই তো সময়, তারপরে সেই দরজা খুলে যাওয়ার একটা ভূতুড়ে আওয়াজ, তারপরে সেই ভূতের একটা নাটক, খরাজ বসু এবং বহু মানুষের কণ্ঠস্বরের সঙ্গে পরিচয় তো আমাদের রেডিও থেকে। তারপরে যাত্রার বিজ্ঞাপন চলতো রেডিওতে। আমার মনে আছে সন্তু মুখোপাধ্যায়ের ঠিকানা পশ্চিমবঙ্গ একটা যাত্রার খুব ক্যাম্পেন হতো, ট্রেলার চালানো হতো। সেই সময় পরিচয় হয়েছিল, মানে কানের সঙ্গে পরিচয় ভৈরব গঙ্গোপাধ্যায়ের, প্রশান্ত পাল বড়, তাদের আলো যাত্রায়, সাইক্লোরামা পদ্ধতিতে যাত্রা, এরকম নানান বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে আমাদের 90-এর দশকের ছোটবেলা। আর একটা জিনিসের অপেক্ষায় থাকতাম দুর্গাপুজো আসলে, সেটা হচ্ছে বাংলা গান। আমার এখনো মনে আছে, খুব যখন ছোট তখন একটা বিখ্যাত গান সারাক্ষণ দুর্গাপুজোর প্রত্যেকটা প্যান্ডেলে প্রায় বাজতো, এবং সেটা খুবই অনেক বছর আগে, বহু বছর আগে আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে, সম্ভবত এটা রুনা লায়লার গানই হবে হয়তো, বাস সম্ভবত। তো গানটা আজও মনে আছে। আর সেই সময় না বাড়িতে আমাদের আলখাল্লা পরে ওই কিছু মানুষ একতারা নিয়ে আসতেন, হ্যাঁ, আমরা খুব মজা পেতাম ওদের দেখে। তারা গাইতেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, বা গাইতেন সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা, চাপতে হয় ভাই ঠ্যাং তুলে, আয় 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 কে চড়বি ভাই কলির সাইকেলে। তখন মজা পেতাম, কিন্তু পরে বুঝেছিলাম এগুলো দেহতত্ত্বের গান। যত বড় হই না আমরা, তত সব কিছুরই একটু অন্যভাবে মানে করতে পারি। ছোটবেলায় হীরক রাজার দেশে দেখেছি, তার একরকম মানে পেয়েছি, মজা আনন্দ। পরবর্তীকালে তার মধ্যে দর্শন পেয়েছি, সমাজতত্ত্ব পেয়েছি। তো বয়স পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনাগুলো বদলে যায়। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি, পুজোর গান। কত বিখ্যাত গান সে সময় পুজোতে বাজত, আর সেই পুজোর গানের সঙ্গে জড়িয়ে থাকা নানান ইতিহাস। আজকে মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায়ের সেরকম কিছু গানের কথা আপনাদের বলবো। মুম্বাইতে একবার পুলক বন্দ্যোপাধ্যায় গেছেন পুজোর গানের আগেই, ওই কোনো একটা সময় গিয়ে মান্নাদের ফ্ল্যাটে গিয়ে কোথাও খুঁজে পাচ্ছেন না মান্নাদেকে। অবশেষে আবিষ্কার করলেন যে মান্না দে রান্নাঘরে রান্না করছেন। পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে বললেন, তুমি গিয়ে বসো, একটা দারুণ জিনিস রান্না করছি, তোমায় এক্ষুনি খাওয়াবো। কে আর খাওয়ার চিন্তা করে? মান্না দেখে রান্না করতে দেখে তখন তো পুলক বন্দ্যোপাধ্যায়ের মাথায় অন্য কিছু ঘুরছে। বসার ঘরে গিয়ে একেবারে সোজা খাতা পেন নিয়ে বসে বললেন তিনি, লিখে ফেললেন একটি গান। আর সেই গান দুর্গাপুজোর আগে বেজে উঠল পাড়ার মণ্ডপগুলোতে। ইতিহাস হলো আর একটি গান। হ্যাঁ, তিনি লিখে ফেলেছিলেন, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। একবার কলকাতা বিমানবন্দর থেকে নেমেছেন মান্নাদের, রিসিভ করতে গেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, দুজনে গাড়িতে করে ভিআইপি রোড দিয়ে আসছেন। সেই সময় গুনগুন করে কাকা কৃষ্ণচন্দ্র দের একটা টপ্পা হিন্দি গাইছিলেন মান্নাদে। হঠাৎ করে পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গানটা থামিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলতেন, কি সব গান লেখো, এরকম একটা গান বাংলায় লিখতে পারো না? হ্যাঁ,
সেখান থেকে সম্ভবত বাণী মন্দির কি বাণী শিক্ষায়তন শ্যামবাজারের মোড়ের পাশে, সেখানে তাদের গাড়ি দাঁড় করলো। সেখান থেকে গাড়ি থেকে নেমে দুজন মিলে সেই সঙ্গীত প্রতিষ্ঠানের ঘরে বসে তৈরি হয়েছিল আরও একটা বিখ্যাত গান। সেখানে বসেই লেখা হয়, সুর তৈরি করা হয়। ললিতা, ওকে আর চলে যেতে বল না। কত গান, যেসব গান আজও আমাদের কাছে শোনার থেকে দামি, সেই সব গান তৈরি হয়েছিল এরকম হঠাৎ হঠাৎ এক একটা মুহূর্তে। একবার শ্রীন্দ্রি খনি অঞ্চলে মান্নাদের অনুষ্ঠান, সঙ্গে রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, এমনিই গেছেন সঙ্গে। তো সেখানে কথায় কথায় মান্নাদে জানতে পারলেন যে ওই অঞ্চলে পুলক বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয় থাকেন, এক দাদা সম্পর্কে। তো সেই মোটামুটি যেখানে থাকেন এরকম একটা আন্দাজ করে সেখানটায় এসে গাড়িটা দাঁড় করানো হলো এবং পুলক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে একটি নির্দিষ্ট রাস্তার বাড়িতে গিয়ে কলিং বেল চাপলেন। মান্নাদে দেখছেন গাড়িতে বসে। তারপরে ভেতর থেকে একটা মুখ বেরিয়ে এলো, তার সঙ্গে কি কথা বললেন। কথা বলা হয়ে গেলে সে দরজাটা বন্ধ হয়ে গেল, আর পুলক বন্দ্যোপাধ্যায় দৌড়াতে দৌড়াতে গাড়িতে এসে উঠলেন। এসেই বলতে লাগলেন, আপনার পুজোর একটা গান পেয়ে গেলাম। মান্না দে অবাক, বলছে তুমি তো গেলে আত্মীয়র বাড়ি খুঁজতে। বলছে হ্যাঁ গেলাম তো, কিন্তু কলিং বেল দেওয়ার পর একজন অসামান্য সুন্দরী রমণী তিনি দরজা খুললেন। আমি ঠিকানা জিজ্ঞেস করতেই বললেন আপনি ভুল ঠিকানায় এসেছেন, কিন্তু ততক্ষণে আপনার গান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেই ভদ্রমহিলাকে দেখে সেই গাড়ির মধ্যে এসে খসখস করে লিখে ফেলেছিলেন গানের মুখড়াটা। সে কেন এত সুন্দরী হলো, বা ও কেন এত সুন্দরী হলো, যেভাবেই ভাবুন না কেন, এই ও আর সের মধ্যে দিয়ে সুন্দরীকেই দেখে তিনি এই বিখ্যাত গানটির জন্ম দিয়েছিলেন। আমরাও তো ভাবি সে কেন এত সুন্দরী ছিল, ও কেন এত সুন্দরী ছিল। এই ও আর সের মধ্যে একটা নতুন করে সেতু বন্ধন করে পুলক বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস তৈরি করলেন। হ্যাঁ, এভাবেই তৈরি হয়েছিল এই বিখ্যাত গানটি। পুলক বন্দ্যোপাধ্যায় একবার বিমান যাত্রা করছেন, প্লেনে, ফ্লাইটে রয়েছেন। তো এয়ার হোস্টেস বা বিমান সেবিকারা আসা যাওয়া করেন। হঠাৎ করে চোখ গেল পুলক বন্দ্যোপাধ্যায়ের প্লেনের উইন্ডো, জানলার দিকে। দেখলেন বাইরে সুন্দর চাঁদটাকে দেখা যাচ্ছে, আর ঠিক তার সামনে, উইন্ডোর সামনে একজন বিমান সেবিকা, তিনি বোধহয় ওখানে দাঁড়িয়ে কোনো কাজ করছেন। আর যায় কোথায়, টিস্যু পেপার খুঁজে নিয়ে কলম দিয়ে তাতেই লিখে ফেলেছিলেন সেই বিখ্যাত গান যে পুজোর সময় আমাদের হৃদয় জয় করেছিল। ও চাঁদ সামলে রেখো জোছনাকে। এইভাবে তৈরি হয়েছিল কত কালজয়ী গান, এক একটা ঘটনা, আর তার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল শব্দরা। ঠিক যেভাবে তিনি লিখেছিলেন, একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে একজন মহিলা খেয়াল করলেন তার কান থেকে কিছু একটা পড়ে যাওয়াতে তিনি ওই মাটিতে নিচু হয়ে সেটি কুড়িয়ে নিচ্ছেন। সেই সিকোয়েন্সে দাঁড়িয়ে পুলক বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেছিলেন সেই গান, জড়োয়ার ঝুমকো হতে একটা মতি খসে পড়েছে। যেমনভাবে ঠিক কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই গানটা যখন সুপর্ণ কান্তি ঘোষরা জোরজবস্তি করেন, গৌরীপ্রসন্নবাবু লেখেন, তো গৌরীপ্রসন্নবাবু লাস্টের ওই পংক্তিটা লেখেননি, ওটা পরে যুক্ত করা হয়েছিল সবারই, মানে আর কি কথায় তিনি গানটা অন্যভাবে শেষ করা হোক। তো সেই গানটা প্রথমে খুব চাপাচাপি করেছিলেন আমাদের বিখ্যাত শক্তি ঠাকুর, প্রয়াত শ্রদ্ধেয়, এবং তিনি বলেছিলেন গানটা আমি করব, কিন্তু গৌরীপ্রসন্নবাবু সেই গানটা মান্না দিকে দিয়েই করাবেন, জেদ ধরে বসে আছেন। তারপরে কয়েকটা দিন পর কেটে গেছে, গানটার শেষটা কি হয়নি ভাবছেন। একদিন ওনার সহধর্মিনী ফোন করলেন খোকাকে, সুপর্ণকান্তি ঘোষ, নচিকেতা ঘোষের পুত্র, তাকে, যে কি তোমরা একটা মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছ, এই অসুস্থ শরীরে রাত জেগে বসে কী সব লিখে যাচ্ছেন। কয়েকদিন পর গৌরীপ্রসন্নবাবু চেন্নাই যাবেন ক্যান্সারের চিকিৎসা করাতে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে বসেই লিখে ফেলেছিলেন, কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, এই গানের শেষ পংক্তিটা একটা পাশের ভদ্রলোকের কাছ থেকে সিগারেটের প্যাকেট চেয়ে নিই। হ্যাঁ, ওই শেষের লাইনগুলো হাওড়া স্টেশনে বসে লেখা, সিগারেটের প্যাকেটের ভেতরের অংশে। সেখানে কারো হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন খোকা, অর্থাৎ সুপর্ণকান্তি ঘোষের কাছে।
এইভাবেই তৈরি হয়েছিল কত কালজয়ী গান, অজানা গান। আজকে সব থেকে কষ্ট লাগে, আজকে আর মাইকে নতুন করে কোনো গানের শব্দ শোনা যায় না। ক্যাসেট, গ্রামোফোন রেকর্ড, তারপরে এলো সিডি, তারপরে এলো MP4 প্লেয়ার, কিছুই আজ আর বাজে না। সেগুলো অদৃশ্য হয়ে গেল। এখন কভার, এখন ডিজিটাল দুনিয়া, এখন গান রিলিজ হয় আন্তর্জাল বা ইন্টারনেটের মাধ্যমে। সেখানে সেই বাংলার নতুন করে আর অনুরণন তৈরি হয় না, সেই শিরশিরানি তৈরি হয় না, নস্টালজিয়ায় হারিয়ে যেতে হয়। সেই পুরনো গানগুলো আজও বাজে, কিন্তু নতুন করে পুজোর গান বলে আর কোনো গান আমরা সেইভাবে পাই না। হয়তো বা বের হয়, কিন্তু তার সংখ্যায় এত কম বা এত অস্পষ্ট যে প্রত্যেকটা শ্রোতার কাছে সেই নতুন গান ওই আন্তর্জালের জাল ভেদ করে আমাদের কানের জালে জড়াতে পারে না। যাই হোক, অপেক্ষায় থাকবে বাঙালি। আবার সেই কোনো একটা সময় রিভার্স তো হয়। আমরা কোনো কিছুই ওই পুরনোকে বাদ দিয়ে করতে পারি না, জানেন তো। একটা গান আছে না, তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। সব কিছুই আবার ওই রিসাইকেলিংয়ের মতো ঘুরে ফিরে আসবে। আমরাও অপেক্ষায় থাকলাম, আবার কালজয়ী গান তৈরি হবে, যার পেছনে থাকবে কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো ইতিহাস। তার মধ্যে বেঁচে থাকবে আমাদের সৃষ্টিকারী সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পীরা। স্বপ্ন দেখতে অসুবিধে কোথায়? স্বপ্ন দেখার সাহস আছে বলেই তো মানুষ এখনো সৃষ্টি করার ক্ষমতা রাখে। আর এই সমস্ত কালজয়ী শিল্পী, তাদের কথা আর কি বলব। তারা তো আমাদের একটা ইতিহাসের ছায়াপথ তৈরি করে দিয়ে গেছেন। এখন তাড়িয়ে তাড়িয়ে আমরা তার সুখস্মৃতি নিয়েই থাকি, যতক্ষণ না পর্যন্ত আবার নতুন কোনো কণ্ঠশিল্পী পুজোর গান নিয়ে আমাদের কান আর হৃদয়কে মাতোয়ারা করে দেয়। অপেক্ষা, এই অপেক্ষাটা সকলের, বাংলা শ্রোতা, বিশ্ব সঙ্গীতের শ্রোতা সকলের। অপেক্ষায় থাকলাম আমরা। হ্যাঁ, সঙ্গীতের সেই নতুন করে ধারা বিবরণী আবার কবে আমাদেরকে মুগ্ধতা তৈরি করে একেবারে আমাদের জীবনটা ভরিয়ে তুলবে। যতই বলি না কেন, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই। এই স্বপ্ন দেখা বাঙালির কোনো না কোনো আমির অবশ্যই আসবে, সাধকের বেশে, সঙ্গীতের কণ্ঠশিল্পীর বেশে, সুরকারের বেশে, ভালোবেসে। ততক্ষণের মতো আজকের আনকাট রাতের গল্প এখানেই শেষ করলাম। কালকে ফিরব অন্য একটা কিছু নিয়ে, এবং সেটা আমাদের জীবন আর এগিয়ে চলার পথে হয়তো খানিকটা আপনাদেরকেও অনুপ্রাণিত করবে। ততক্ষণের জন্য আজকে শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।